হ্যালো আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম ব্যাক টু প্রস্তুতি একাডেমি। তো বাচ্চারা, আজকে আমরা যেই টপিকটা নিয়ে প্রস্তুতি নেব, যে বিষয়টা শিখব, সেটা হচ্ছে শোষণ। তো এই শোষণ জীবন বিজ্ঞানের একটা ভীষণই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লাস 9-এ তোমাদের ছিল, এবং যারা এএনএম জিএনএম নার্সিং এর প্রস্তুতি নিচ্ছ এবং ক্লাস 11-এর স্টুডেন্টরাও চাইলে দেখতে পারো, কারণ তোমাদেরও খানিকটা বেসিক লেভেলের প্রিপারেশন কিন্তু এই ভিডিওটা থেকে হয়ে যাচ্ছে। তো চলো আমরা শুরু করি আজকে আমাদের প্রস্তুতি, আমাদের পড়াশোনা, সেটা হচ্ছে শোষণ। তো বাচ্চারা, তোমরা দেখো, আগে তোমরা ডিএম স্যারের যে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষের ক্লাসটা করেছো, এবং যারা করনি তারা কিন্তু অবশ্যই ওই ক্লাসটা আগে করে নেবে। তারপর তোমরা কিন্তু এই শোষণটা পড়াশোনা করতে শুরু করে দেবে, ঠিক আছে? তো দেখো, আমরা এখানে শোষণ নিয়ে আলোচনা করতে শুরু করে দিই। তো শোষণ মানে, যদি আমরা ইংরেজিতে সেটাকে বলি, সেটা হচ্ছে রেসপিরেশন। ব্যাপারটা কি? শোষণ বলতে আমরা বুঝি ইনহেল করলাম, আমাদের লাংটাকে ফুলিয়ে দিলাম, আবার এক্সেল করলাম, এটাই বুঝো তো তুমি। কিন্তু দেখো, এটাকে আমরা কিন্তু শোষণ ঠিক বলতে পারি না। এটা শোষণের জন্য একটা পদ্ধতি হচ্ছে, যেটাকে তুমি বলছো ব্রিথিং অথবা শ্বাসকার্য, যার ফলে তুমি ইন্সপিরেশন বা প্রশ্বাস গ্রহণ করছো, নিঃশ্বাস পরিত্যাগ করছো। এটা একটা যান্ত্রিক পদ্ধতি, পুরোপুরি একটা যান্ত্রিক পদ্ধতি, যেটা তোমার বিভিন্ন যন্ত্রের সাহায্যে হয়। তাহলে সেই যান্ত্রিক পদ্ধতিটা তুমি সম্পন্ন করছো, ঠিক আছে? সেটা হয়ে যাবে তোমার শ্বাসকার্য। এবং শ্বসন হচ্ছে সেই পদ্ধতিটা যেটা তোমার কোষের মধ্যে হবে। তাহলে এবার তুমি আমাকে কোশ্চেন করতেই পারো, স্যার তাহলে আমরা এরকম করে অক্সিজেনটাকে ভেতরে নিলাম, আবার কার্বন ডাইঅক্সাইডটাকে ছেড়ে দিলাম, কেন সেটা করলাম? তার উত্তর আছে। কারণ আমরা যে অক্সিজেনটাকে গ্রহণ করেছি, সেই অক্সিজেনটা আমাদের লাংয়ের মধ্যে পৌঁছে গেছে, অর্থাৎ আমাদের ফুসফুসের মধ্যে পৌঁছে গেছে। তাহলে এই যে আমাদের একদম দেখতে পাচ্ছ এই ছবিটা, এই নাকের ভেতর থেকে, নাকের ছিদ্র থেকে ঢুকেছে, ঢুকে একদম এখান থেকে ন্যাসোফ্যারিংস ক্রস করে এখান থেকে একটা এপিগ্লটিস থাকে, যার থ্রুতে ওই গ্যাস টিউব, যেটা মানে গ্যাস পাইপ, যেটা ঠিক আছে আমাদের শ্বাসনালী, বাংলাতে তোমরা দেখবে এটা হচ্ছে শ্বাসনালী, ঠিক আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট। সেই তার মধ্যে থেকে, অর্থাৎ এর মধ্যে থেকে গ্যাসটা পাস করছে, যে অক্সিজেনটা নিচ্ছে সেটা পাস করছে। এরপরে ট্রাকিয়া বা শ্বাসনালী থেকে খানিকটা গিয়ে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। যেরকম একটা রাস্তা দুদিকে বেঁকে যায়, ঠিক সেরকম একটা রাস্তা গিয়ে বাইফার্কেটেড হয়ে গেছে, দুদিকে বেঁকে গেছে। দুদিকে মানে দুটো ফুসফুসে চলে গেছে, একটা ডান দিকের একটা বাম দিকের। এবং এইগুলো আবার মানে ছোট ছোট এই যে ব্রঙ্কাস যেটা ভাগ হয়ে গেল, সেটা আবার কিন্তু ব্রঙ্কিয়লে একদম ভেঙে গেল, ঠিক আছে? ছোট ছোট আরো ফার্দার ভেঙে গিয়ে সেটা ব্রঙ্কিয়ল তৈরি করলো। তাহলে ছিল ব্রঙ্কাস, ট্রাকিয়া, সেটা ভাগ হয়ে হয়ে গেল ব্রঙ্কাস, সেটা আরো ডালপালার মতো ছড়িয়ে ছিটিয়ে একদম ফুসফুসের চারিদিকে বায়ুথলির সঙ্গে মিলিত হলো, সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কিওলস। এবং তার শেষ প্রান্ত, এই যে ডালপালাগুলো যেখানে শেষ হচ্ছে, সেখানে ফোলা ফোলা কিছু জিনিসপত্র থাকে, যেটাকে বলা হয় বায়ুথলি বা অ্যালভিওলাই। মনে থাকবে, এই হচ্ছে টিপিক্যাল হিউম্যানের ক্ষেত্রে বা একটা স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে রেসপিরেটরি সিস্টেম মানে শ্বসন তন্ত্র, এইরকমই একখানা ছবি থাকে। এই যন্ত্রের সাহায্যে আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বর্জন করি। এরপর আমার কথা হচ্ছে, এই অক্সিজেনটা যে আমরা গ্রহণ করলাম, সেটা আমি কি করব অক্সিজেনটাকে নিয়ে? কারণ আমাদের যে হার্ট, একটু শর্টকাটেই আঁকছি, ঠিক আছে, আমাদের যে হার্ট, সেখান থেকে যখন পাম্প করছে পালমোনারি সার্কুলেশন, যেটা ফুসফুসীয়, ঠিক আছে, সেই ফুসফুসীয় যে ধমনী, সেটা এই ফুসফুসীয় জালিকা তৈরি করে ফুসফুসের সঙ্গে গিয়ে মিলছে, দুদিকে দুটো ধরো রয়েছে, ঠিক আছে? আমি একটা ফুসফুসের কথাই বলি। তো এখানে অক্সিজেনের পরিমাণ বেশি, আর আমাদের যে রক্তটা এখানে এসেছে, তার মধ্যে কিন্তু অক্সিজেনের পরিমাণ কম, কারণ এই রক্তটা দেহের বিভিন্ন সেল থেকে ঘুরে টুরে এসছে, এবং সেখানে বিপাক ক্রিয়া হওয়ার ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, সেগুলোকে বহন করে নিয়ে এসছে। তো এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কি করবে? কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দেবে লাংয়ের মধ্যে, আর লাং থেকে অক্সিজেনটাকে নিজের মধ্যে নিয়ে নেবে। মানে গিভ অ্যান্ড টেক পলিসি, অক্সিজেন দাও, কার্বন ডাই অক্সাইড নাও। লাং বলছে আগে অক্সিজেনটাকে দিয়ে দিলাম, তার পরিবর্তে কার্বন ডাই অক্সাইড আমাকে দিতে হবে, কারণ আমাকে ফুলে থাকতে হবে। এরপর যখন আমি এক্সেল করব, যখন আমি বেলুনটাকে আস্তে আস্তে চুপসে দেব, অর্থাৎ স্কুইজ করব, তখন এর ভেতরে যে গ্যাসটা, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড,
যেটা কোথা থেকে নিল না রক্তের মধ্যে থেকে নিল, সেটাকে আবার বাইরে বার করবে। সেম রাস্তা, যেই রাস্তা দিয়ে ঢুকেছে এরকম ভাবে দুদিকে ভাগ হয়ে গেছে, ঠিক আছে, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, যেই ওয়ে দিয়ে ঢুকেছে ঠিক সেই ওয়ে দিয়ে সেই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। বোঝা গেল বাচ্চারা? ভালো করে বুঝতে পেরেছো? আর প্রত্যেকটা জায়গা, ইম্পর্টেন্ট জায়গা বলতে বলতে যাব, খাতা পেন নিয়ে বসতে হবে কিন্তু বস, খাতা পেন নিয়ে বসতে হবে, নোট ডাউন করতে করতে যেতে হবে। কোনটা এনএম জিএনএম পরীক্ষাতে আসতে পারে, এখান থেকে এমসিকিউ আসার চান্স আছে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই আমরা হাইলাইট করতে করতে যাব। হয়েছে? ক্লিয়ার? তো দেখো, শোষণ হচ্ছে এক প্রকারের অপচিতি বিপাক। তো প্রথমেই বলছে অপচিতি, এই টার্মটার সঙ্গে যখনই আমরা অপচিতি শুনবো আর একটা টার্ম সাইডে লিখে রাখবো, সেটা হচ্ছে উপচিতি। এই দুটোর মধ্যে কি পার্থক্য? অপচিতি মানে হচ্ছে ক্যাটাবলিক, ইংরেজিতে বলা হচ্ছে ক্যাটাবলিক প্রসেস, আর উপচিতি মানে হচ্ছে অ্যানাবলিক। দেখো, তুমি কোনো কিছু তৈরি করছো, সেখানে তৈরি করতে কিন্তু তোমাকে কষ্ট করতে হবে, ঠিক আছে? তার মানে সেক্ষেত্রে শক্তির মুক্তি ঘটবে না, রাদার শক্তি তাতে দিতে হবে। যেমন সালোক সংশ্লেষ, কোষের যে সরি যে পাতার মানে গাছের যে পাতাটা, সেটাকে আমরা কি বলছিলাম? কিচেন, রান্নাঘর। তো সেই রান্নাঘরের মধ্যে কি তৈরি হচ্ছিল, কি রান্না হচ্ছিল? না কার্বোহাইড্রেট অর্থাৎ সরল শর্করা রান্না হচ্ছিল। তো এই রান্নাটা করতে গেলে তো কষ্ট করতে হবে। দেখো, রান্নাঘরে মা রান্না করে, কিচেনে দেখছো তোমরা কতটা কষ্ট করে রান্নাটা করছে, তার মানে এফোর্টস লাগছে, শক্তির সেখানে ব্যবহার রয়েছে। যেরকম তুমি তোমার বন্ধুর জন্মদিনে বেলুন টেলুন দিয়ে ঘরটা সাজাচ্ছ, সেটা কিন্তু গড়তে তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, কিন্তু যেই জন্মদিনে কেক কাটা হয়ে গেল অমনি পটাপট পটাপট বেলুন গুলো ফাটিয়ে দিলে। ওই যে ভাঙলে, জিনিসটাকে নষ্ট করলে, তাতে কিন্তু বেশি কষ্ট করতে হলো না তোমাকে, তার মানে ওখান থেকে কিন্তু এনার্জি লাগলো না। তাহলে শোষণ মানে হচ্ছে একটা ভাঙনমূলক পদ্ধতি, যে গ্লুকোজটা তোমার মধ্যে গেল, সেলের মধ্যে ঢুকলো, সেটা কোষ অর্থাৎ সেল সেটাকে ভাঙবে, আমাদের যে কোষগুলো সেগুলো সেই গ্লুকোজটাকে ভাঙবে, ভেঙে তার মধ্যে থেকে শক্তির মুক্তি ঘটাবে। তো এই রকম ভাবে হয় বলে, শক্তির মুক্তি ঘটায় বলে, এটা কি হবে তোমার সার্বিকভাবে যদি দেখতে পারো আর কি, তাহলে তোমার কিন্তু বডি ওয়েটে যে শুষ্ক ওজন, সেটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে। যেরকম তুমি ধরো সকালবেলা খেয়ে দিয়ে একটা বডি ওয়েট মেজার করলে, বডি ওয়েট মাপলে, আবার এক্সারসাইজ করলে, হাঁটলে, চললে, রেস্ট করলে, তোমার মেটাবলিজম অর্থাৎ বিপাক ক্রিয়া হলো, শোষণের সাহায্যে তোমার দেহের বিভিন্ন শক্তির মুক্তি ঘটলো, এরপর তুমি ওজনটা করে দেবে, তোমার সাময়িক কিছু ওজন হলেও কমেছে। তাহলে এই অপচিতি বিপাক তো বটেই, তার পাশাপাশি আমরা বলতে পারি শোষণ প্রক্রিয়াতে শুষ্ক ওজন, শুষ্ক ওজন হ্রাস পায়। মনে থাকবে? তাহলে এখানে একটা কনসেপ্ট লিখে রাখো, শুষ্ক ওজন হ্রাস পায়, ঠিক আছে? আর এটা একটা তাপমোচী বিক্রিয়া, কারণ এখানে কি হয়, এই কোষের মধ্যে যখন শোষণ চলে, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এগুলো চলে, তখন কিন্তু কোষ শক্তির মুক্তি ঘটায়। এখানে যে শক্তিটা বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু তাপ শক্তি আকারে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তাপ মোচন করছে, ঠিক আছে? তো এখানে আমরা সংজ্ঞাটা দেখে নেব, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষের মধ্যে খাদ্য, কোষের খাদ্য কি বুঝতেই পারছো, কোষের মধ্যে গ্লুকোজ রয়েছে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে শোষণ বস্তু, সেই শোষণ বস্তু হচ্ছে গ্লুকোজ, সেটা জারিত হয়ে যাচ্ছে। সেটা ব্র্যাকেট করে দিচ্ছি, অক্সিজেনের উপস্থিতিতে হতে পারে অথবা অনুপস্থিতিতে, কারণ একটু পরে আমরা দেখবো সবাত অবাত এরকম অনেক ঘটনা টটনা রয়েছে আর কি, অনেকগুলো ভাগ রয়েছে, তাই জন্য এখানে আমরা কোনো কন্ট্রোভার্সি করবো না। এখানে আমরা জাস্ট বলে দেবো অক্সিজেন থাকতেও পারে, তার না থাকলেও হয়, আবার থাকলেও হয়, দুরকম ভাবেই সম্ভব। কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে খাবারের মানে যে বস্তুটা অর্থাৎ শোষণ যে বস্তুটা গ্লুকোজ, সেটাকে জারিত করতে হবে। ওকে, সেটাকে জারিত করতে হবে, অক্সিডাইজ করতে হবে। তারপর খাবারের মধ্যে যে স্থৈতিক শক্তিটা রয়েছে, ঠিক আছে, স্ট্যাটিক এনার্জি বা স্থৈতিক শক্তিটা রয়েছে, সেটাকে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি মানে ব্যবহারযোগ্য ফর্মে নিয়ে যেতে হবে। খাবারের মধ্যে যে শক্তিটা রয়েছে না, সেটা ওই বন্ড গুলোর মধ্যেই রয়েছে, যখন আমি বন্ডটাকে ব্রেক করব, তার মধ্যে থেকে এটিপি কিন্তু বেরোবে, ঠিক আছে, অর্থাৎ সেটা ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত হবে, এটাকেই বলা হচ্ছে শোষণ, ঠিক আছে? এবার শোষণ আর শ্বাসকার্য প্রথমেই বলেছিলাম, দুটো কিন্তু এক জিনিস নয়। আমরা রামদেব বাবার অনেক ব্যায়াম করে থাকি, ঠিক আছে, এই যে আমরা যোগাসনের সময় বিভিন্ন রকম মেডিটেশন করছি, শ্বাস নিয়ে বিভিন্ন রকমের ব্যায়াম ট্যায়াম করছি, তো
তো সেক্ষেত্রে আমরা নর্মাল শোষণ, আবার এক্সট্রা ব্রিথিং অর্থাৎ আমাদের এই ডায়াফ্রামের পাশাপাশি ইন্টারকস্টাল মাসেলের সাহায্যেও কিন্তু আমরা এক্সট্রা ব্রিথিং করে থাকি, যেটা আমাদের ফোর্সফুলি করতে হয়, ঠিক আছে, মানে অতিরিক্ত শোষণ যাকে বলা হয় সেটাও করতে হয়। তো এই পদ্ধতিগুলো অ্যাকচুয়ালি শ্বাসকার্যের মধ্যে পড়ে, মনে থাকবে, শ্বাসকার্য। শ্বাসকার্য মানে ব্রিথিং। এই যে আমরা প্রশ্বাস গ্রহণ করলাম, নিঃশ্বাস পরিত্যাগ করলাম, এই পদ্ধতিটাই হচ্ছে, এই যান্ত্রিক পদ্ধতিটাই হচ্ছে শ্বাসকার্য, ঠিক আছে, মনে রেখে দেবে। আর শোষণ মানে এটা ডিল করবে কোষ। শ্বাসকার্য করলে তবেই কিন্তু শোষণ হয়, শ্বাসকার্য ছাড়া শোষণ কিন্তু সম্ভব নয়। তুমি শ্বাসকার্য করছো, তুমি তোমার লাংয়ের মধ্যে অক্সিজেন গুলোকে জমা করছো, এবং যখন তোমার হার্ট পাম্প করে রক্তটাকে লাংয়ের মধ্যে থেকে পাস করাচ্ছে, তখন তোমার রক্তের মধ্যে থাকা কার্বন ডাই অক্সাইডটা লাংয়ের মধ্যে, আর যেটা তুমি বাইরে অ্যাটমসফিয়ার থেকে মানে পরিবেশ থেকে যে অক্সিজেনটা গ্রহণ করেছো, সেই অক্সিজেনটা তোমার লাংয়ের মধ্যে থেকে অর্থাৎ ফুসফুসের মধ্যে থেকে চলে যাবে রক্তের মধ্যে। এইভাবে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে, আর ফুসফুস থেকে অক্সিজেন রক্তে। এই যে O2 CO2 ট্রান্সপোর্ট হয়ে গেল, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়ে গেল। তো এই ব্যাপারটা হচ্ছে শ্বাসকার্য প্রক্রিয়ার মধ্যে পড়ছে, ঠিক আছে। এবং এই শ্বাসকার্য হওয়ার ফলেই আমাদের রক্তর মধ্যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটাকে পৌঁছে দেবে। লোহিত রক্তকণিকার কাজ শ্বাসবায়ু পরিবহন করা, তোমরা ছোটবেলা থেকে পড়েছো। তাহলে এই রক্ত গিয়ে কি করবে, অক্সিজেন গুলোকে কোষের মধ্যে পৌঁছে দেবে। আমাদের দেহে বিভিন্ন রকমের কোষ কলা যেগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু অক্সিজেনটাকে পৌঁছে দেবে। এরপর সেখানে পৌঁছে দিলে সেই কোষ সেটাকে কি করবে, তার মধ্যে অ্যাবজর্ব করিয়ে নেবে, ঢুকিয়ে নেবে ভেতরের দিকে। এরপর এই গ্লুকোজ তারপর তার পরবর্তী ধাপগুলো করতে থাকবে, যেই ধাপটাকে বলা হচ্ছে শোষণ, অর্থাৎ সেলুলার রেসপিরেশন। এটাকে বলা হচ্ছে কোষীয় শোষণ বা সেলুলার রেসপিরেশন। এটা এক ধরনের অন্তঃকোষীয় প্রক্রিয়া, অর্থাৎ ইন্টারনাল সেলের মধ্যে হয়, কোষের ভেতরের দিকে হয় বলে অন্তঃকোষীয় প্রক্রিয়া। এখানে কিন্তু শক্তি রূপান্তর ঘটে, ঠিক আছে, এখানে শক্তি রূপান্তর ঘটছে। কিন্তু দেখো, এই শ্বাসকার্য পদ্ধতিতে কোনো শক্তি রূপান্তর ঘটে না, কিন্তু শোষণ পদ্ধতিতে শক্তি রূপান্তর ঘটে। আচ্ছা, যদি অপশানে এমসিকিউ দিয়ে দেয়, এমসিকিউ কোশ্চেন দিয়ে দেয় যে অমুক শক্তি থেকে অমুক শক্তি রূপান্তরিত হচ্ছে কোথায়, সালোক সংশ্লেষ, শোষণ, দহন, এরকম বিভিন্ন রকমের অপশন দিয়ে দিল, তার মধ্যে তুমি কিন্তু শোষণটাকে চুজ করবে। যখন বলবে যে এর মধ্যে স্ট্যাটিক এনার্জি অর্থাৎ স্থৈতিক শক্তি গতি শক্তিতে বা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে, সেই সময় কিন্তু তুমি বলে দেবে এটা শোষণ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়। শ্বাসকার্য আমরা প্রত্যেকেই জানি, শ্বাস গ্রহণ এবং পরিত্যাগ, নিঃশ্বাস, এই দুটো পদ্ধতিতে হয়। আচ্ছা, বহিঃশোষণ অন্তঃশোষণ। দেখো, বহিঃশোষণ মানে হচ্ছে সেই যে শোষণের দুটো স্টেপ বললাম, যে বাইরের দিক থেকে যেটাকে অ্যাকসেপ্ট করলাম অক্সিজেনটাকে, আবার কার্বন ডাই অক্সাইডটাকে বাইরে ছেড়ে দিলাম, এই যে জিনিসটা, এই যান্ত্রিক পদ্ধতি যেটা শ্বাসকার্য, সেটাই হচ্ছে বহিঃশোষণ, অর্থাৎ শ্বাসকার্য যে পদ্ধতি সেইটাই। এই প্রক্রিয়া শক্তির কোনো গল্প নেই বাস, ঠিক আছে, এখানে শক্তির কোনো গল্প নেই, সরি, শক্তির উৎপন্ন হয় না, শক্তি নিয়ে কোনো ডিল করছে না, ঠিক আছে। হ্যাঁ, শক্তির ব্যবহার লাগছে, কারণ আমরা এই যে লাংটাকে এক্সপ্যান্ড করাচ্ছি, আবার ডায়াফ্রামটাকে উপরের দিকে মুভ করাচ্ছি, এই সমস্ত করার জন্য তো এটিপি লাগবে, ঠিক আছে। তো সেই এটিপিটা কোত্থেকে পাবে, যখন বিপাক হবে, আমাদের কোষের মধ্যে শোষণ হবে, তখন সেই এটিপি তৈরি হবে। সেগুলো আমরা পরবর্তীকালে দেখছি আস্তে আস্তে। তো বুঝতে পারলে তুমি, বহিঃশোষণ মানে হচ্ছে আমরা এই যে প্রশ্বাস নিঃশ্বাস যে ঘটনাটা ঘটিয়ে যাচ্ছি সবসময়, যে যান্ত্রিক প্রসেসটা করে যাচ্ছি, দ্যাট ইজ কল বহিঃশোষণ, এক্সটার্নাল রেসপিরেশন। এটা একটা পুরোপুরি মেকানিক্যাল প্রসেস, মানে যান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ দুইটি পর্যায়ে বিভক্ত। অন্য কথা কিছু বলছে না, একই কথা বলছে। এই প্রক্রিয়ায় উৎসেচকের কোনো ভূমিকা নেই। আরে ভাই, আমাদের অক্সিজেনটাকে ভেতরে ঢোকাতে কোনো উৎসেচক কি হাত ধরে টেনে নিয়ে আসবে, অক্সিজেন তুই ভেতরে আয়? সেখানে উৎসেচকের কোনো রোল নেই। উৎসেচক সেখানেই কাজ করবে যেখানে কোনো একটা ফসফোরাইলেশন করতে হবে, কোনো আইসোমারাইজেশন করতে হবে, কোনো তাদের রাসায়নিক পরিবর্তন করতে হবে। এইরকম রাসায়নিক পরিবর্তন করতে গেলে তখন কিন্তু তার মধ্যে উৎসেচক লাগবে, আদারওয়াইজ এখানে কিন্তু উৎসেচকের কোনো প্রয়োজনীয়তা নেই। এটা আমরা দেখলাম। কিন্তু অন্তঃশোষণ মানে কোষের মধ্যে যেটা হয় সেটাকে কি বলা হচ্ছে, অন্তঃশোষণ। এখানে তোমরা লিখে রাখবে কোষের ভেতর,
কোষের ভিতর অর্থাৎ অন্তঃস্থলে হয়, দ্যাট ইজ ওয়াই কল্ড অন্তঃশোষণ। এই প্রক্রিয়াটি শুধুমাত্র প্রাণীদের শুধুমাত্র শ্বাস যন্ত্রগুলি অংশগ্রহণ করে। প্রাণীদের শ্বাস যন্ত্র কি কি তোমরা প্রত্যেকেই জানো, এই ছবিটা দেখে বলে দিতে পারবে যে আমাদের ট্রাকিয়া, আমাদের ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, লাং ইত্যাদি ইত্যাদি মিলে যে সিস্টেমটা তৈরি করছে সেটাই তো আমাদের শ্বাস যন্ত্র। তাহলে এই যে ফুসফুস, তারপর শ্বাসনালী, এই সমস্ত জিনিসপত্রগুলোর সাহায্যে হয়, তার মানে এরাই অংশগ্রহণ করছে। কিন্তু যদি আমরা নর্মাল অন্তঃশোষণ দেখি তাহলে এটা উদ্ভিদ এবং প্রাণীদের সমস্ত সজীব কোষ অংশগ্রহণ করে। তোমাদের স্কিনের সেল, তোমাদের লিভারের সেল, তোমাদের কিডনির সেল, প্যানক্রিয়াসের সেল, মাথার সেল, দেহের সমস্ত জায়গার সেল, সমস্ত সেল অর্থাৎ সমস্ত কোষই কিন্তু এখানে অংশগ্রহণ করছে। ঠিক আছে, সবার মধ্যে যারা সজীব, যারা মরে গেছে তাদের গল্প ছাড়ো, তাদের শেষ, তাদের কিন্তু শোষণ হচ্ছে না, কিন্তু যারা বেঁচে আছে সজীব কোষ তার মধ্যে হয়। এক্ষেত্রে এটিপি উৎপন্ন হয় না, কিন্তু এদের ক্ষেত্রে এটিপি উৎপন্ন হয়। এখানে তো এটিপি উৎপন্ন হওয়া সম্ভব না, বরং এটিপি তোমাকে দিতে হবে। এই লাংটাকে এক্সপ্যান্ড করছো, স্কুইজ করছো, এই কষ্ট করছো, অর্থাৎ লাংয়ের মেকানিক্যাল অ্যাক্টিভিটি করছো, তার জন্য তো এটিপি লাগবে তোমার। এক্ষেত্রে এটিপি উৎপন্ন হয় না, কিন্তু এক্ষেত্রে এটিপি সৃষ্টি হয়। তাহলে বহিঃশোষণ অন্তঃশোষণ চাইলেও ভুলবে না। কোথায় হয়, কখন হয় দেখে নি। কোথায় হয়, প্রত্যেকটা সজীব কোষে হয়, বারবার বলে যাচ্ছি। যদি বলা হয় স্যার একটা মাথা চুল ছিলাম, হেয়ার ফলিকেলে যে সেল হয়, অবশ্যই হয় হেয়ার ফলিকল সেল, তার মধ্যে কিন্তু জীবন্ত কোষ সেটা। তারপর আমাদের যে কোনো স্কিন হতে পারে, আমাদের মাসেল হতে পারে, আমাদের কিডনি, সমস্ত জায়গাতেই কিন্তু তাদেরকে বেঁচে থাকার জন্য শোষণ করতে হয়, সজীব কোষে হয়। এবং দিন রাত একেবারে সকাল বিকেল ঘুমিয়ে থাকছো তখন হচ্ছে, জেগে আছো খেলছো, বই পড়ছো, ফোন ঘাঁটছো, ফেসবুক করছো, সব সময় হচ্ছে শোষণ চলছেই বস। তুমি বেঁচে আছো, তোমার শোষণ চলছে, অর্থাৎ এনি টাইম অল দা টাইম। ওকে, স্টেপ নাম্বার 1, কোষের মধ্যে তো বস গ্লুকোজকে তুমি ঢুকিয়ে দিলে। ঠিক আছে, গ্লুকোজকে ঢুকিয়ে দিলাম, আমাদের যে খাবারে গ্লুকোজ থাকে অর্থাৎ কার্বোহাইড্রেট, সেটাকে ঢুকিয়ে দিলাম গ্লুকোজ। এটা আমাদের খাবার থেকে পেয়ে যায় কোষ। ঠিক আছে, তুমি একটা রুটি খাচ্ছ, ডাইজেশন মানে পাচন হচ্ছে, সেটা ব্রেকডাউন হয়ে গিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে। তোমার ক্ষুদ্রান্তের ভিলাইগুলো, সেই ক্ষুদ্রান্তের ভিলাইগুলো নড়াচড়া করছে, ওখান থেকে কিন্তু শোষণ প্রক্রিয়া, নট শ্বসন, সেটা অ্যাবজর্পশন, অর্থাৎ অ্যাবজর্ব করে তোমার সেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে গ্লুকোজ। এবার গ্লুকোজটা ভাঙবে, গ্লাইকোলাইসিস করবে, ক্রেবস চক্র করবে, এই সমস্ত জিনিসগুলো করতে করতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম করবে। এগুলো করার জন্য দরকার হচ্ছে অক্সিডেশন, অক্সিজেন দরকার। সেই অক্সিজেনের সোর্সটা তুমি কোত্থেকে পাচ্ছ? তুমি শ্বাসকার্য করছো, যে নিঃশ্বাস প্রশ্বাস তো বন্ধ করোনি, নাকি তোমাকে কোনো দম আটকে দিল, তাহলে কিন্তু তোমার কোষগুলো বলবে আরে ভাই আমাকে রক্তের মাধ্যমে অক্সিজেন দে, অথচ তোমার মুখ, নাক মুখ এরকম চেপে দিয়েছে, তাহলে কি হবে? তুমি মরে যাবে। কারণ তোমার নাকের ভেতর থেকে এয়ার ঢুকবে, লাঙে যাবে, লাং থেকে রক্তে যাবে, রক্ত পৌঁছে দেবে এই সেলটাকে, হলো এই নে তোর অক্সিজেন, এই নে তোকে এইটা দিলাম, তোকে এটা দিলাম, সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবে, ভাগ বাটোয়ারা করে অক্সিজেন গুলোকে বিলিয়ে আসবে। তাহলে যদি আমাদের কোষের মধ্যে অক্সিজেন না পৌঁছয় তাহলে শক্তি উৎপন্ন হবে না। শক্তি উৎপন্ন না হলে আমাদের কার্ডিয়াক মাসেল পাম্প করবে না, আমাদের অন্যান্য অর্গান গুলো কাজ করবে না, মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে যাবে, তুমি মরে যাবে। বোঝা গেছে ঘটনা? তো কোষগুলোকে টিকে থাকতে গেলে, সজীব থাকতে গেলে, শক্তি উৎপন্ন করতে গেলে তার মধ্যে কিন্তু কোষীয় শোষণ অনবরত চলতে হবে। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এগুলো চলবে। তো প্রথম ধাপ, প্রথম পর্যায়ে যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে স্টেপ নাম্বার 1, গ্লাইকোলাইসিস। নামের মধ্যে কিন্তু রয়েছে ভাই, গ্লাইকো মানে গ্লুকোজ অর্থাৎ মনোস্যাকারাইড। ঠিক আছে, এই যে কার্বোহাইড্রেটের যে ইউনিট গ্লাইকো, আর লাইসিস মানে হচ্ছে কোনো কিছুকে তুমি লাইসিস করছো, ভেঙে ফেলছো, সেটাকে বলে লাইসিস। তাহলে তুমি গ্লুকোজকে টুক করে ভেঙে দিলে, এটা হয়ে গেল গ্লাইকোলাইসিস। অন্যদিকে গ্লাইকোলাইসিসের পরবর্তী ধাপ হচ্ছে ক্রেবস চক্র, যেটা মাইটোকন্ড্রিয়া হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয়। এখানে তোমাকে অপশন দিয়ে দিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তুমি কি বলবে? একদম সাইটোপ্লাজম, অন্য কোনো কিছু অপশনের দিকে তাকাবোই না, কারণ একমাত্র এই কোষীয় শোষণের মধ্যে প্রথম ধাপটাই অর্থাৎ গ্লাইকোলাইসিসটাই শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়, এছাড়া মাইটোকন্ড্রিয়ার মধ্যেই বেশিরভাগটা হয়। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 হচ্ছে ক্রেবস চক্র।
ঠিক আছে, এটা বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে। এর আরো অনেক নাম রয়েছে, তোমার যেমন দু তিনটে ডাক নাম, বন্ধুদের দেওয়ার নাম সব থাকে, সেরকম ক্রেবস চক্রেরও নাম আছে। সাইট্রিক অ্যাসিড সাইকেল, প্রথম উৎপাদিত যৌগ যেহেতু সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড, তাই জন্য নামের অনুসারে হয়ে গেছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। আবার সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিডের মধ্যে তিনখানা কার্বক্সিল গ্রুপ, সি ডবল এইচ, সি ডবল এইচ, সি ডবল এইচ, তিনটে সি ডবল এইচ পাবে, তাই জন্য নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিডিক সাইকেল, যেহেতু তিনটে রয়েছে কার্বক্সিল গ্রুপ। ঠিক আছে, এটাও নোট ডাউন করে নেবে। এরপরের স্টেপ যেটা, সেটা হচ্ছে ক্রেবস চক্র বা গ্লাইকোলাইসিস করার ফলে এটিপি তো পাবোই, অল্প অল্প এটিপি পাবো। এই এটিপি গুলো হচ্ছে তোমার ক্যাশ রুপিস, যেটা দিয়ে বাজারে গিয়ে তুমি একটা কিছু কিনে খেতে পারবে। ঠিক আছে, তুমি টোটো ভাড়া দিতে পারবে, এদিক ওদিক যেতে পারবে, তোমার একদম কি বলবো, যেটা তুমি সহজে অ্যাক্সেস করতে পারবে সব জায়গায় সেটা। এবার তুমি ধরো 10 টাকার আলু কিনলে, আর আলুওয়ালাকে দোকানে গিয়ে একটা 10 টাকার চেক লিখে দিলে, তখন কিন্তু তোমার মাথায় আলু ছুঁড়ে মারবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু ওই চেক টাকা তোমার সব জায়গায়, সব সেল, সব অর্গান ব্যবহার করতে পারবে না। তাদের দরকার ডাইরেক্ট এটিপি, তবেই তারা কাজ করবে, না হলে কাজ করবে না। তার মানে ওই আলুর দোকানে গিয়ে বা কোনো মুদি দ্রব্য কিনতে গেছে, সেই দোকানে গিয়ে তোমাকে চেক দিলে চলবে না, তোমাকে ক্যাশ রুপিস দিতে হবে। ফোনপে গুগল পের প্রসঙ্গ তুলো না, ওইসব ব্যাপার আলাদা। মনে করো ফোনপে গুগল পে নেই, সেই কন্ডিশনে বলছি, তোমাকে মনে করো চেক দিচ্ছ, নেবে না, তোমাকে চেকটা ভাঙিয়ে ক্যাশ করে দিতে হবে। সুতরাং এই যে গ্লাইকোলাইসিস, এগুলো নিয়েই আলোচনা করছি, বলছি এই যে গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র হয় না, তাতে যেরকম এটিপি তৈরি হয়, গ্লাইকোলাইসিস মানে দেখো এখানে আমি লিখলাম গ্লুকোজ। এই গ্লুকোজটা হচ্ছে 6 কার্বনের, এর মধ্যে 6টা কার্বন রয়েছে। এই গ্লুকোজটা দেখবে প্রথমে ফ্রুক্টোজ হবে, ঠিক আছে, তার ফ্রুক্টোজ গ্লুকোজ 6 ফসফেট হবে, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হবে। তারপর সেটা ভেঙে গিয়ে এদিকে তোমার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হবে, এদিকে গ্লিসারল দিয়ে 3 ফসফেট হবে, তারপর 1,3 বিসফসফোগ্লিসারাইড হবে। এরকম হতে হতে ফাইনালি না পাইরুভিক পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। লাস্টে যে উৎপাদিত যৌগটা তৈরি হলো, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট। তোমার গ্লুকোজটা ছিল কত কার্বন বিশিষ্ট? 6 কার্বন। পাইরুভিক অ্যাসিড কত বিশিষ্ট, কত কার্বন? 3 কার্বন। তার মানে একটা 6 কার্বনের জিনিসকে মাঝখান থেকে ব্রেক করে দিলাম, এ হাতে 3 কার্বন, এ হাতে 3 কার্বন। তাহলে একটা গ্লুকোজ ভাঙলে কটা পাইরুভিক অ্যাসিড তুমি পাবে? দুটো। ঠিক আছে, একটা 6 কার্বন বিশিষ্ট জিনিসকে ভাঙছো, তাহলে 3 কার্বন বিশিষ্ট অবশ্যই দুটো পাবে। তাই জন্য এখানে যদি দুটো এটিপি তৈরি হয়, মাথায় রাখবে একটা পাইরুভেট অ্যাসিড তৈরি করতে গিয়ে, পাইরুভিক অ্যাসিড তৈরি করতে গিয়ে দুটো, তার মানে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করতে গিয়ে 4টে এটিপি তৈরি হয়েছে। আবার এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, মানে প্রথম দিকে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতে গিয়ে তুমি এখানে কিন্তু আবার এটিপি ব্যবহার করছো, আবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এখানেও একটা এটিপি তুমি ব্যবহার করেছো। মানে ব্যবসায় যেরকম তুমি লগ্নি করছো, ইনভেস্ট করছো, পরে গিয়ে লাভ হচ্ছে, সেরকম মনে করো তুমি এদিকে একটা এদিকে একটা, মানে একটা টিপি দুটো টিপি, মানে 2 লাখ টাকা ইনভেস্ট করেছো, আর টোটাল তোমার 4 লাখ টাকা হয়েছে। তাহলে নেট গেন কত? 4 থেকে 2 বিয়োগ করে দাও, 2 এটিপি। তাহলে দুটো এটিপি একটা গ্লাইকোলাইসিস থেকে তৈরি হবে। এটা তুমি যে কোনো দোকানে নিয়ে যাও, তোমার ক্যাশ রুপিস এর সমান, অর্থাৎ যে কোনো সেল ওটাকে অ্যাক্সেস করতে পারবে, ব্যবহার করতে পারবে। কিন্তু যদি এখান থেকে কিছু জিনিস তৈরি হয়, যেরকম এনএডিএইচ, কেউ তো এখানে রিডিউসড হবে, একজনকে জারিত করতে গেলে অপরজন তো বিজারিত হয়। তাহলে এই বিজারিত হওয়ার যে প্রোডাক্ট গুলো, যে জিনিসপত্রগুলো তৈরি হলো, এনএডিএইচ ক্রেবস চক্রেতে তুমি দেখবে এফএডিএইচ2, আবার এনএডিএইচ এর অনেক জায়গায় তৈরি হবে। সেই জিনিসগুলোকে একটা ব্যাংক দরকার হয়, যে ব্যাংকের মধ্যে এটাকে কনভার্ট করে দেবে, চেকটা ভাঙিয়ে দেবে। সেই ব্যাংকটাকে বলছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ঠিক আছে, তাহলে এই ধরো আমাদের একটা কোষ, এই কোষের মধ্যে থাকছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরে এন্ডোপ্লাজম, রেটিকুলাম, ওগুলোকে দেখাচ্ছি না, আমি বলছি সবটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম, তারপরে একখানা কোষের শক্তিঘর বলে একটা জায়গা আছে, কাকে বলা হয় প্রত্যেকেই জানো, মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার এটা হচ্ছে বাইরের মেমব্রেন, অর্থাৎ পর্দা, এটা ভেতরের পর্দা। ঠিক আছে,
তো এইখানে তোমার গ্লুকোজ জাতীয় খাবার যে খাচ্ছ সেটা ভেঙে ধরো গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত তৈরি হলো। এবার পাইরুভিক অ্যাসিডটা এর মধ্যে ঢুকে যাচ্ছে, সেখানে গিয়ে তোমার অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে, 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড থেকে 2 কার্বনের অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে। তাহলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে এবং অক্সিডেশন হয়েছে, মানে জারণ হয়েছে। এই 2 কার্বনের অ্যাসিটাইল কোয়ে 4 কার্বনের অক্সালো অ্যাসিটেটের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে কি সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এই যে সাইট্রিক অ্যাসিড তৈরি করলো তার মধ্যে 3টে কার্বক্সিল গ্রুপ থাকে বলে টিসিএ সাইকেলও বলা হয়। সেখান থেকে আলফা কিটো গ্লুটারেট, ঠিক আছে, ফিউমারেট, ম্যালেট, অক্সালো অ্যাসিটেট, অনেক কিছু আবার তৈরি হবে। এই যে সাইকেলটা ঘুরছে এটাকে বলা হচ্ছে ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। ঠিক আছে, একদম সহজে, অত ডিটেলে পড়তে হবে না, তুমি শুধু গ্লাইকোলাইসিসটা কি, ক্রেবস সাইকেল কি, এগুলো জেনে রাখো এবং তার ফলে কি হয়। তো এই গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এগুলো প্রত্যেকে হচ্ছে শ্বসনের এক একটা ধাপ। তাহলে প্রথম ধাপটা সংগঠিত হলো কোথায়? কোষের এই যে বাইরের দিকে সাইটোপ্লাজমে, মানে কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে। তারপর পাইরুভিক অ্যাসিডটা ঢুকে গেল মাইটোকন্ড্রিয়ায়, দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র হলো মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, তারপর যে চেক গুলো তৈরি হলো NADH FADH2, সেগুলো হচ্ছে তোমার, তার মধ্যে শক্তি রয়েছে কিন্তু সেটা চেকের মতো, মানে ব্যাংকে কাউন্টারে গিয়ে ভাঙিয়ে আসতে হবে। তাহলে ইনার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়া, এর মধ্যে বিভিন্ন প্রোটিন থাকে, সেই প্রোটিনের মধ্যে ইলেকট্রনটাকে পরিবহন করে 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 ফাইনালি একটা ফসফোরাইলেশন করে, মানে এডিপি কে ফসফোরাইলেশন করে, ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে। এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ, যেহেতু জারণের মাধ্যমে করে তাই জন্য এই ফসফোরাইলেশনকে বলা হয়। ফসফোরাইলেশন মানে জেনে রাখো একটা ফসফেটকে অ্যাড করে দেওয়া। তাহলে ফসফোরাইলেশন করছে জারণের মাধ্যমে, তাই জন্য এটা কি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় এবং হয়ে তারপর কিন্তু এটিপি তৈরি হয়। ফাইনালি অনেকগুলো এটিপি, একটা গ্লুকোজ থেকে 38খানা এটিপি মোটামুটি তুমি পাচ্ছ। হলো, এবার দেখো কিছু শ্বাসরঞ্জক, যেমন হিমোগ্লোবিন, এটা একটা লৌহ গঠিত রঞ্জক। হিমোসাইনিন যদি হয় সেটা একটা তাম্র গঠিত রঞ্জক। তো এইগুলো থেকে কোশ্চেন আসে, ধরো কপার, তামা, এই তামা বিশিষ্ট রঞ্জকের নাম, হিমোগ্লোবিন, হিমোসাইনিন, হিমোএরিথ্রিন, এগুলো দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে তুমি হিমোসাইনিন করবে। আর লোহা মানে হিমোগ্লোবিন, ওইদিকে হিমোএরিথ্রিন, ঠিক আছে, ওইদিকে ক্লোরোফ্লোরো ক্লোরোফ্লোরোনিন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের শ্বাসরঞ্জক। তাদের মধ্যে হিমোগ্লোবিন, হিমোসাইনিন, হিমোএরিথ্রিন, এই তিনটে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কিছু কিছু পলিকিট প্রাণী থাকে অ্যানিলিডা, ঠিক আছে, সেই অ্যানিলিডার পর্বভুক্ত অর্থাৎ অঙ্গুরিমাল, তাদের মধ্যে এটা তুমি পাবে। হিমো এরিথ্রিন, সেটাও কিন্তু লৌহ গঠিত, সেটাও তুমি কিছু কৃমির মধ্যে পাবে, কিছু ওয়ার্ম অর্থাৎ যারা ওই অঙ্গুরিমাল তাদের মধ্যে তুমি পাবে পলিকিট। তারপর হচ্ছে হিমোসায়ানিন। হিমোসায়ানিন হচ্ছে তাম্র গঠিত শ্বাসরঞ্জক, যেটা তুমি ওই ইয়ের মধ্যে পাবে, কম্বোজ জাতীয় পাচ্ছ। ঠিক আছে, তারপরে তোমার চিংড়ি টিংড়ি এদের মধ্যে কিন্তু পাচ্ছ। আর হিমোগ্লোবিন আমাদের মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। আমরা প্রত্যেকে জানি হিমোগ্লোবিন কোথায় থাকছে, আরবিসির মধ্যে, লোহিত রক্তকণিকার মধ্যে। আর অমেরুদণ্ডী প্রাণীদের কিন্তু একদম দেহের মধ্যে যে প্লাজমাটা থাকে সেই প্লাজমার মধ্যেই থাকছে। আচ্ছা, শোষণ বস্তু আর শক্তি। দেখো, শোষণ বস্তু মানে রেসপিরেটরি সাবস্ট্রেট। কোন জিনিসটাকে শোষণ বস্তু বলা হচ্ছে? যেটাকে সেলের মধ্যে ভাঙা হবে সেই শোষণ বস্তু, মোদ্দা কথা। শোষণ বস্তু মানে হচ্ছে সালোক সংশ্লেষের ক্ষেত্রে প্রোডাক্ট। ঠিক আছে, সালোক সংশ্লেষের ক্ষেত্রে যেটা উৎপাদিত যৌগ, শোষণের ক্ষেত্রে ওটাই হচ্ছে ভাঙার মতো জিনিস। সালোক সংশ্লেষে যেটা তুমি কষ্ট করে গড়েছো, এখন তুমি ভাঙবে। তাহলে সালোক সংশ্লেষ একটা গড়ার পদ্ধতি, শোষণ একটা ভাঙার পদ্ধতি। এবং এখানে কি শক্তি টক্তি তৈরি হচ্ছে সেইগুলো। এখানে দেখো 1 গ্রাম অণু গ্লুকোজকে যদি তুমি শোষণ করাতে পারো, ডিগ্রেডেশন বা ভাঙতে পারো, তাহলে 686 কিলো ক্যালোরির মতো এনার্জি তুমি পাবে। আর ক্যালোরি মানে কি? ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের পরিমাপের একক। তাপকে যে একক দ্বারা মাপা হয় সেটা হচ্ছে ক্যালোরি।
যেমন 1 গ্রাম জলের উষ্ণতা তোমার 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন তাকে বলছি 1 ক্যালোরি। তাহলে বুঝতে পারছো কত ক্যালোরি এখানে তৈরি হচ্ছে। এই ব্যাপারটা তো তোমরা বুঝলে। এরপর হচ্ছে দু রকমের ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন আর কিচ্ছু না, এক ধরনের ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি। মনে করো একটা পেন থেকে, এই একটা পেন, এই পেনের এই ঢাকনাটাকে তুমি এখান থেকে খুলছো, এই ঢাকনাটাকে খুলে এই পেনের মধ্যে আটকে দিলে, অর্থাৎ অন্য একটা যৌগ থেকে ফসফেট নিয়ে আর একটা যৌগের মধ্যে ফসফেট ঢুকিয়ে দিলে, এই যে জিনিসটা করলে এটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। তো ফসফোরাইলেশন দু রকমের সাধারণত হয়, একটা হচ্ছে ফটো, ফটো মানে হচ্ছে জানো লাইট, সূর্যের যে আলো সেটা ফটো। আর অক্সিডেটিভ মানে হচ্ছে যেখানে জারণের মাধ্যমে হচ্ছে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা বললাম সেটা কিন্তু অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সেখানে আলোটা কিন্তু ম্যাটার করছে না, আলোর উপস্থিতি, প্রেজেন্স অথবা অ্যাবসেন্স, অর্থাৎ উপস্থিতি, ঠিক আছে, অনুপস্থিতি দু রকম ভাবেই কিন্তু আলোর সাহায্যে, বা আলো থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, এখানে কিন্তু অক্সিডেটিভ ফসফোরিলেশন হবে। এখানে অক্সিজেনটা গৃহীত হয়। তুমি যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়বে ক্লাস 11-এ যারা পড়েছো, এই কমপ্লেক্স গুলো থাকছে এবং লাস্টে একটা F0F1 পার্টিকেল থাকছে, এখানে এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। এর জন্য যে ফসফোরিলেশন সেটা করার জন্য এখানে ইলেকট্রন গুলোকে ট্রান্সফার করতে করতে গেছে, হাইড্রোজেন গুলোকে উপর দিকে পাম্প করতে করতে গেছে, একটা প্রোটন বা হাইড্রোজেনের এদিকের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, এদিকে কম হয়েছে, একটা গ্রেডিয়েন্ট তৈরি করেছে, এর ফলে এটা ঘুরতে শুরু করেছে, অক্সিডেশন হয়ে তারপর এটিপি তৈরি হয়েছে। এবার ফাইনাল যখন ইলেকট্রনটা এখানে এসে দুর্বল হয়ে গেছে, এখানে ছিল এক্সাইটেড, এখানে ট্রান্সফার করতে করতে এখানে এসে দুর্বল হয়ে গেছে, তখন সেই ইলেকট্রনটাকে কে অ্যাকসেপ্ট করছে? তখন এটাকে অ্যাকসেপ্ট করছে অক্সিজেন। তাহলে আমরা মনে রাখবো যে অক্সিডেটিভ ফসফোরিলেশন মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আগেই বললাম। তো এই অক্সিডেটিভ ফসফোরিলেশনের সময় ফাইনাল মানে সবার শেষে ইলেকট্রনটাকে কে গৃহীত করে? অক্সিজেন। তাহলে অক্সিজেন দ্বারা এখানে এখানে অক্সিজেন অ্যাকসেপ্টেড হচ্ছে, ঠিক আছে, আর এদের ক্ষেত্রে অক্সিজেন রিলিজ হচ্ছে। তাহলে এখানে অক্সিজেনটা গ্রহণ করছে আর এখানে রিলিজ হচ্ছে। দেখো এখানে অক্সিজেন গৃহীত হয় আর কি, আর এখানে রিলিজ হয়, মুক্তি ঘটে। আর এদের ক্ষেত্রে যদি দেখি ফটোফসফোরিলেশন, সেখানে ইলেকট্রনটাকে কারা অ্যাকসেপ্ট করে? ক্লোরোফিল বা এনএডিপি, এরা হচ্ছে ইলেকট্রনটাকে গ্রহণ করে। আর এদের ক্ষেত্রে অক্সিজেনটা হচ্ছে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে। একটু আগে বললাম অক্সিজেনটা ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে, এবং অক্সিজেন নিজেও এখানে জল তৈরি হয়ে যাচ্ছে, গৃহীত হয়ে যাচ্ছে। কারণ অক্সিজেন গৃহীত হয় এবং অক্সিজেন নিজে ইলেকট্রনটাকে গ্রহণও করে। অন্যদিকে আলো ছাড়া কিন্তু ফটোফসফোরিলেশন হবে না, কারণ নামের মধ্যে রয়েছে ফটোফসফোরিলেশন, অর্থাৎ আলোর সাহায্যে যেটা হয়, আমরা ফটোসিনথেসিসের ক্ষেত্রে দেখি যেটা হয় ফটোফসফোরিলেশন, ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়। তো সেখানে ক্লোরোপ্লাস্ট ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, ফোটন কণাটাকে অ্যাকসেপ্ট করে, তোমরা প্রত্যেকে জানো। এবং এই যে এক্সাইটেশন হয়, উত্তেজিত হয়ে যায়, তার ফলে জলকে টুক করে ভেঙে দেয়, ভেঙে দিয়ে H+ এবং OH- তৈরি করে। অর্থাৎ এখানে ওই ফটোলাইসিস করতে সাহায্য করে, আলোর সাহায্যে বিশ্লেষণ করে দিতে সাহায্য করছে, তাহলে ফটোফসফোরিলেশন হয়। এই ব্যাপারগুলো একটু মনে রেখে দেবে যে ফটোফসফোরাইলেশনের সঙ্গে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের কি পার্থক্য। আচ্ছা, দহন এবং শোষণ। এখন হঠাৎ করে যদি এক টুকরো কাগজ বা এই পেনের ঢাকনাটা, ঠিক আছে, যা কিছু, এটা যদি আমরা এখন এই কাগজের টুকরোটাকে যদি আমরা এখানে একটা লাইটার দিয়ে জ্বালিয়ে দিই, তাহলে এটার মধ্যে থেকে, এটা পুরোপুরি কিন্তু একটা ভৌত রাসায়নিক পদ্ধতি। এখানে তোমার শরীরের কোনো উৎসেচক গিয়ে কাজ করে দিচ্ছে না, কোনো জৈব অনুঘটকের ইনভলভমেন্ট নেই। ও জৈব রাসায়নিক পদ্ধতিতে একদম এর মধ্যে পড়ার জন্য, দহন হওয়ার জন্য এনার্জিটাকে একদম পরিবেশে মিলিয়ে দিচ্ছে, একদম পরিবেশের মধ্যে মুক্ত করে দিচ্ছে। তাহলে এটা পুরোপুরি ইনঅর্গানিক, ঠিক আছে, অর্থাৎ অজৈব এবং ভৌত রাসায়নিক একটা প্রক্রিয়া। আর শোষণ, অর্থাৎ শোষণের ক্ষেত্রেও তো তাপ তৈরি হয়, কারণ যখন আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমোচ্ছি, আমাদের বডি থেকে কিন্তু একটা তাপ বেরোচ্ছে, যেটাকে আমরা বলি রেসপিরেটরি হিট লস। অর্থাৎ আমাদের যে শোষণের মাধ্যমে এই যে শক্তি এটিপি বেরোচ্ছে, তাপ শক্তি আকারে মুক্তি পাচ্ছে বডি থেকে কিছুটা, রেসপিরেটরি হিট লস। তাহলে এখানেও তো তাপের একটু হলেও মুক্তি হচ্ছে, দহনের মতো অতটা না হলেও। তাই জন্য দহন আর শোষণকে পাশাপাশি রেখে কম্পেয়ার করছে, কিন্তু দুটো তো পুরোপুরি আলাদা। এখানে এটা ইনঅর্গানিক, এটা পুরোপুরি অর্গানিক, অর্থাৎ পুরো জৈব জিনিস, মানে গ্লুকোজ জৈব, এখানে উৎসেচক সেগুলো জৈব,
সবার সাহায্যে, যাদের সাহায্যে হবে তারাও জৈব, পুরো ব্যাপারটাই জৈব। এখানে উৎসেচক একদম অবশ্যই দরকার, উৎসেচকের সাহায্য ছাড়া হবেই না। আর এখানে উৎসেচকের কোনো ইনভলভমেন্ট নেই, কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। এখানে তাপ এবং আলো দুটোই হয়। আমরা এখানে যদি এটাকে পুড়িয়ে দিই তাহলে আলোর তৈরি হবে, দেখবে হঠাৎ একটা অন্ধকারের মধ্যে যখন আমরা একটা দেশলাই কাঠি জ্বালালাম, একটা মোমবাতি ধরালাম, তখন কিন্তু ঘরটা আলো হয়ে যায়। তার মানে এখানে তাপ এবং আলো দুটোই পাবো। আর উৎপন্ন শক্তি সবটাই পরিবেশের মধ্যে একদম ছড়িয়ে পড়বে, যেটা পোড়াচ্ছ পুরো পুড়িয়ে একদম এনভায়রনমেন্টের মধ্যে, পরিবেশের মধ্যে মিশে যাবে। কিন্তু এখানে শক্তি সবটা কিন্তু বেরিয়ে যায় না, এটিপির মধ্যে সঞ্চিতও থাকে। মনে থাকবে এই দুটোর মধ্যে তাহলে বিরাট পার্থক্য আছে। চলে আসো শোষণ পদ্ধতি। দেখো গ্লুকোজ তো শোষণ বস্তু, মানে যাকে ভাঙবে একদম ভালো করে সেল ঢুকে নিয়ে একদম হাতুড়ি নিয়ে রেডি যে এটাকে পিটিয়ে পিটিয়ে ভাঙবো। তাহলে এই হাতুড়িটা হচ্ছে উৎসেচক, যার সাহায্যে ভাঙবে। তাহলে উৎসেচক গিয়ে কি করবে, উৎসেচক বা এনজাইম, ঠিক আছে, তারা অক্সিজেনের সাহায্যে, এই যে শোষণ মানে অক্সিজেন তোমাকে ভেতরে নিতে হচ্ছে, আর সালোকসংশ্লেষ মানে অক্সিজেন তুমি মুক্তি ঘটাচ্ছ, ঠিক আছে। তাহলে একদিকে যেরকম তোমার অক্সিজেন নিতে হয়েছে, একদিকে অক্সিজেন তুমি মুক্তি ঘটাচ্ছ। সালোক সংশ্লেষে অক্সিজেন তুমি গ্রহণ করেছিলে, আর শোষণে মুক্তি ঘটাতো উদ্ভিদরা। আর এই শোষণ পদ্ধতিতে কি হচ্ছে, আমাদেরকে বাইরে থেকে অক্সিজেন ভেতরের দিকে প্রবেশ করাতে হচ্ছে। তাহলে গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে উৎসেচকের সাহায্যে কি তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড, জল এবং তাপশক্তি, প্রচুর পরিমাণে তাপশক্তি তৈরি করছে। এখানে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করছে সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইডও কিন্তু মুক্ত করছে, 6 অণু, এখানেও 6 অণু। আবার এখানে রয়েছে দেখো তোমার জল, সেটাও কিন্তু 6 অণু। এর মধ্যে স্টেপ নাম্বার 1 এ কি রয়েছে, অবশ্যই গ্লাইকোলাইসিস ব্যাখ্যা করে দিয়েছি, ক্রেবস সাইকেল এটাও কিন্তু ব্যাখ্যা করা হয়ে গেছে। শোষণ পদ্ধতি, এই যে গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল হচ্ছে, এখানে কার্বন সংখ্যা যে কমে যাচ্ছে, কোনো কার্বন ডিকার্বক্সিলেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে রিয়াকশন গুলো হচ্ছে না, পদ্ধতিগুলো এক একটা বিক্রিয়া ঘটছে, তো সেই কার্বন ডাই অক্সাইড গুলোই না এখানে এরকম টোটাল মুক্তি পাচ্ছে, 6 কার্বন ডাই অক্সাইড, 6টা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। তো শোষণ পদ্ধতি দুটো ভাগে হয়, একটা গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল, আর ওভারঅল যদি আমরা হিসেব নিকেশ করি তাহলে এইরকমই একখানা রিয়াকশন তৈরি হয়, টোটালটা হচ্ছে শোষণের একটা বিক্রিয়া। আচ্ছা, সবাত এবং অবাত নামের মধ্যেই রয়েছে। স মানে হচ্ছে উপস্থিত, বাত মানে হচ্ছে বায়ু, দেখবে আমরা বলি বাতাস মানে বায়ু, আর বায়ুর মধ্যে কি আছে, অক্সিজেন আছে। অবাত মানে হচ্ছে মানে হচ্ছে অনুপস্থিতিতে, আর বাত মানে সেই বায়ু, অর্থাৎ যার মধ্যে অক্সিজেন নেই। অর্থাৎ এমন কিছু অ্যানারোবিক অর্গানিজম হয় বা অবায়ুজীবী জীবকোষ হয়, তাদের মধ্যে এটা হয় মূলত। যেমন কৃমি, কিছু কিছু কৃমি দেহের ভেতরে থাকে, তারপর ইস্ট, তারপর ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ঠিক আছে, মনোসিস্টিস এটা হচ্ছে এক ধরনের পরজীবী, এটা প্রোটোজোয়া, মনে রাখবে, প্রোটোজোয়া পরজীবী যার মধ্যে অবাত হয়, তাহলে মনোসিস্টিস হবে। এই মনোসিস্টিস পাওয়া যায় কোথায়, কেঁচোর সেমিনাল ভেসিকেল, কেঁচোর যে সেমিনাল ভেসিকেল সেটাকে, তার মধ্যেই কিন্তু এরা থাকে, এরা পরজীবী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট। তারপর কৃমি, এইগুলো হচ্ছে সব অবায়ুজীবী, দেখবে কৃমি দেহের ভেতরেই থাকে, ওরা কিন্তু মানে দেহের বাইরে বার করে যদি ছেড়ে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে মরে যাবে, তাই জন্য এরা অবায়ুজীবী। আর এদের মধ্যে যেই ধরনের শ্বসন হয় সেটা হচ্ছে অবাত শোষণ। এখানে প্রান্তীয় হাইড্রোজেনের গ্রাহকটা হচ্ছে, কিন্তু এখানে এই নাইট্রেট গুলো থাকবে, ঠিক আছে। দেখো এই যে NO3, CO3, SO4, এইরকম কিন্তু নাইট্রেট গুলো থাকবে। তো এখানে C6H12O6, ঠিক আছে, এটা দেখো অবাত শোষণের ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেনের ছাড়াই হচ্ছে C6H12O6, সেখান থেকে যখন তোমার 12টা NO3 এখানে বিক্রিয়া করেছে, ঠিক আছে। এখানে 12টা NO3 রিয়াক্ট করেছে, অর্থাৎ নাইট্রেট এখানে যুক্ত হয়েছে টোটাল 12টা। তারপর এখানে স্টার দেওয়া রয়েছে মানে কি, এখানে উৎসেচক নয়, এখানে বরং ডিনাইট্রিফাইং অর্গানিজম, যারা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ইস্ট,
তাদের সহায়তায় কি করছে দেখো, 6টা কার্বন ডাই অক্সাইড, 6টা জল এবং 12টা এখন করছে, আগে ছিল নাইট্রেট এখন নাইট্রাইট, 12টা নাইট্রাইট তৈরি করছে এবং 50 কিলো ক্যালোরি শক্তির মুক্তি ঘটাচ্ছে। অপেক্ষাকৃত অবশোষণে কম শক্তির মুক্তি ঘটায়। আর সভা শোষণ মানে আগের যে রিয়াকশনটা আমরা দেখেছিলাম সেম এই রিয়াকশনটা, এটাই হচ্ছে সভা শোষণ, যেটা অক্সিজেনের প্রেজেন্সে হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে অবাধ শোষণ আর সভা শোষণের মধ্যে পার্থক্য। এখানে সম্পূর্ণ জারণ ঘটে, মানে কমপ্লিট অক্সিডেশন, একটা সেলের মধ্যে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন পুরোটাই হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ জারণ ঘটে। কিন্তু এদের ক্ষেত্রে সম্পূর্ণ জারণ ঘটে না। ঠিক আছে, আর এদের ক্ষেত্রে অক্সিজেনের সাহায্যে ঘটে, আর এখানে অক্সিজেন যুক্ত যৌগের সাহায্যে। এটা ভালো করে মাথায় রেখে দেবে। অবাধ শোষণে কিন্তু অক্সিজেন না লাগলেও অক্সিজেন যুক্ত যৌগ লাগে, যেরকম এই যে নাইট্রেট, ঠিক আছে, সালফেট, এরা কিন্তু কার্বনেট, এগুলো হচ্ছে অক্সিজেন যুক্ত যৌগ। এই যৌগগুলোর সাহায্যে কিন্তু বিক্রিয়াটা করে। আচ্ছা, চলে আসি আরেকটা একই রকম পদ্ধতি, অবাধ শোষণের মতোই, অবাধ শোষণেরই একটা ধাপ, সেটা হচ্ছে সন্ধান। ঠিক আছে, যেটা অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেন ছাড়াই হবে, অর্থাৎ শোষণ বস্তু অক্সিজেন ছাড়াই আংশিকভাবে জারিত হবে। আংশিক জারণ এখানেও ঘটবে, বিভিন্ন জৈব যৌগ সৃষ্টি করবে এবং শক্তির আংশিক নির্গমন করবে। শক্তিটাকে পুরোপুরি ছাড়বে না, আংশিক ছাড়বে, মানে আরো কম, এখানে শক্তির মুক্তি অনেক কম ঘটাবে, তাকে ফার্মেন্টেশন বলা হয়। তো এই ফার্মেন্টেশন বা সন্ধান, এই সন্ধান মানে কিন্তু এই খোঁজা বা অনুসন্ধান নয়, এটা হচ্ছে ফার্মেন্টেশন। যেরকম দেখবে তুমি অনেকক্ষণ ধরে কিছু রেখে দিলে সেটা গেজে যাচ্ছে, ঠিক আছে, এই যে গেজে যাচ্ছে, অ্যালকোহল হয়ে যাচ্ছে বা অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাই কিন্তু ফার্মেন্টেশন। এই যে ল্যাক্টোব্যাসিলাস রেখে দিয়ে দই তৈরি করে, ঠিক আছে, ল্যাক্টোব্যাসিলাসের সাহায্যে দই তৈরি হচ্ছে, তারপর পাউরুটি তৈরি হচ্ছে ইস্টের সাহায্যে। এই যে ব্যাপারগুলো, এই অর্গানিজমের যে অবাধ শোষণ করার যে ধর্মটা, সেটাকেই তোমার ব্যবহার করা হচ্ছে। তারা এইরকম ভাবে যে জারণ করতে পারছে। যে কোহল সন্ধান, সেখানে দেখো গ্লুকোজ সে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় গ্লাইকোলাইসিস করে উৎসেচকের সাহায্যে, সেখান থেকে, এবং পাইরুভিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল তৈরি করছে। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড পরবর্তী ধাপে গিয়ে দেখা গেলো ইথাইল অ্যালকোহল তৈরি করছে। এইরকম ভাবে কোহল সন্ধান হয়। আর ল্যাকটিক অ্যাসিড সন্ধান হচ্ছে গ্লুকোজ, সেখান থেকে উৎসেচকের সাহায্যে দেখা গেল পাইরুভিক অ্যাসিড হলো, আবার সেখান থেকে গিয়ে ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করলো। এটা গেল ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ফাইনালি আমরা গ্লুকোজের বিভিন্ন রকমের ভবিতব্য, তারা কি কি করে, গ্লুকোজের শোষণ হওয়ার ফলে মানে ভেঙে যাওয়ার ফলে কি কি জিনিসপত্র তৈরি হয়, সেগুলো সম্পর্কে পরিচিত হয়ে গেলাম। তো গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস আর একটা নাম হচ্ছে ইএমপি পাথওয়ে, এমডেন, মেয়ারহফ, পার্নেস, তিনজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী ইএমপি পাথওয়ে, সেটার সাহায্যে তারা আবিষ্কার করেন বলে এটা ইএমপি পাথওয়ে নামে পরিচিত। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, পদ্ধতির নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এই পাইরুভিক অ্যাসিড এখন তোমার বিভিন্ন রকমের দিকে যেতে পারে, মানে হয় সবাত শোষণ করবে, ঠিক আছে, কমপ্লিট অক্সিডেশন করবে। সবাত শোষণ মানে পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়ে হবে, অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। অ্যাসিটাইল কোয়েটা অক্সো অ্যাসিটেটের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রেট হবে, মানে ক্রেবস চক্র সংগঠিত করবে, ক্রেবস চক্র। ঠিক আছে, বাংলা ইংলিশ মিশিয়ে করলাম, বাংলিশ বুঝে নেবে। ক্রেবস চক্র করলো, সেখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন করে এটিপি তৈরি করলো। তো এইরকম পুরো জিনিসটা হওয়া হচ্ছে সবাত শোষণ, যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ক্ষেত্রে অক্সিজেন ছাড়া হয় না, অক্সিডেটিভ ফসফোরিলেশন হয়, অর্থাৎ অক্সিজেনের সাহায্যে। এটা হয়ে গেল তোমার সবাত, মানে সবাত, অর্থাৎ সহ বাতাস বা অক্সিজেন। এরপর মুক্ত অক্সিজেন ছাড়াই যেটা হয়, অর্থাৎ মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে যে জারণ, তাকে বলা হয় অবাধ শোষণ। ঠিক আছে, এটা আবার দুরকম ভাবে রয়েছে, যেখানে অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেনের দ্বারা হচ্ছে, মানে এখানে তোমার নাইট্রেট এইগুলো কিন্তু লাগবে। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেইখানে কিন্তু নাইট্রেট ফাইট্রেট কিছু লাগছে না। আমরা এখানে দেখেছি কোনো ফার্মেন্টেশনের রিয়াকশন, সেক্ষেত্রে কিন্তু কোনো নাইট্রেট লাগছে না বা অন্য কিছু লাগছে না। এখানে অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন ছাড়াই জারণ ঘটে, সেটা হচ্ছে সন্ধান প্রক্রিয়া। এর মধ্যে যেটা ইথাইল অ্যালকোহল তৈরি করে কোল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড তৈরি করলে সেটা ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ঠিক আছে, এর বাণিজ্যিক যে অ্যাপ্লিকেশনটা, বাণিজ্যিক যে গুরুত্ব, সেটা ভালো করে পড়বে পাউরুটি তৈরি করতে। ঠিক আছে, মদ, ওইগুলো অনেক পরে আসছি।
ঠিক আছে, মদ, অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, দেখো এখানে কিন্তু ইয়ে দিয়ে দিলাম, সতর্কবার্তা দিয়ে দিলাম। তো যাই হোক, এইগুলো তৈরি করতে, দই টই তৈরি করতে, ঠিক আছে, বিভিন্ন রকম আমাদের যে ডেয়ারি প্রোডাক্ট সেগুলো তৈরি করতে লাগে। তো বাণিজ্যিক কাজে কিন্তু এর গুরুত্ব অপরিসীম, সন্ধান প্রক্রিয়া। তো আজকে আমাদের এই টপিকটাই ছিল, মানে থিওরিটিক্যাল আলোচনাগুলো ছিল, ঠিক আছে, মানে বিষয় ভিত্তিক আলোচনা করলাম আমরা আজকে। আচ্ছা, নেক্সট দিনের কাজে আমরা কি করব, নেক্সট দিনের প্রস্তুতি আমাদের ঠিক এইরকমই হবে, যে সেখানে কি কি প্রাণীদের ক্ষেত্রে কিরকম শ্বাস অঙ্গগুলো থাকে সেগুলো সম্পর্কে দেখব। উদ্ভিদরা কিভাবে পত্ররন্ধ্র, লেন্টিসেল এগুলোর মাধ্যমে শ্বসন প্রক্রিয়া করে, অর্থাৎ বিভিন্ন রকম উদ্ভিদ, কারো কারো ক্ষেত্রে শ্বাসমূল থাকে, কিছু কিছু প্রাণী, চিংড়ি মাছের ক্ষেত্রে শ্বাসঙ্গের নাম কি, ঠিক আছে, আরশোলার ক্ষেত্রে নাম কি, তারপর অ্যামিবা, কেঁচো প্রত্যেকে কিরকম ভাবে শ্বাস প্রক্রিয়া করে, মানুষ কিভাবে করে, এই যাবতীয় কম্পারেটিভ একটা আলোচনা করব, মানে বিভিন্ন জীবের মধ্যে কিভাবে শোষণটা হয় সেটা দেখব। এবং তারপরে ক্লাসে আমরা এই শোষণ চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্ন যেগুলো বিগত এএনএম জিএনএম পরীক্ষায় এসেছে সেগুলো সলভ করব, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে যে ক্লাসটা করলে, যারা বুঝতে পারলে, যারা বুঝতে পারলে না কমেন্ট বক্সে লিখবে কোন জায়গাটা বুঝতে পারছো না। আবার যারা বুঝতে পেরেছো বা ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, এবং প্রস্তুতি শুরু করে দিতে হবে। প্রস্তুতি কিন্তু থামালে চলবে না, ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়ো, দেখবে সব কিছু পসিবল। ওকে, টাটা।